ধন্যবাদ স্যারকে সুন্দর দিক নির্দেশমূলক বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে সবার মূল প্রবন্ধ অত্র সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবু মাহসেন মোহাম্মদ সাজ্জাদ এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থাপন করবেন। আজকের এই মাতৃসেবা সংগঠনের শুভ উদ্বোধনী সভার মাননীয় সভাপতি আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক জনাব আবুল কাসেম স্যার, উপস্থিত আমার সম্পাদক মণ্ডলীর সদস্য, সাধারণ সদস্য, হিতাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব এবং সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম। সংস্থার মোটামুটি ধারণা স্যার দিছে। আমি আমাদের সংস্থা কি লক্ষ্য নিয়ে কি কাজের জন্য আমরা আগাইতে চাই এটার ধারাবাহিক বিস্তারিত ব্যাখ্যা দেবো, যেটা আমরা একদম কাগজে কলমে লিপিবদ্ধ করে রাখি। যে কারণে আমি অনেকটা রিডিং করার মতো পড়বো আর কি। ক্লাবের নাম ঠিক হয়েছে মাতৃসেবা, এটা আমরা কয়েকজন যখন প্রথমে স্টার্ট করি আমরা এটা ঠিক করছিলাম। মাতৃসেবা নামে ব্যাখ্যাও ছাড় দিছে, মা খালি মা না, মাতৃভূমি মা, মাতৃভাষাও মা, এই জন্য সবকিছু সেবা করাই মাতৃসেবা। কার্যালয়ে যতক্ষণ আমাদের কার্যালয় না হইতেছে, আমরা তো অনলাইনে মিটিং করি, যেহেতু একজন এক এক জায়গায় থাকি, গুগলে মিটিং করি এবং কাগজপত্র এই অস্থায়ী কার্যালয় হিসেবে জাফরের দোকানে থাকবে, এটা আমাদের অস্থায়ী ঠিকানা। কার্য এলাকা আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছা রাখি, কারণ আমরা স্বপ্ন দেখি অনেক বড়। আমরা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমরা সদস্য নিব, আমাদের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেমনি বাড়ি কালেক্ট করবো। যেখানে আমাদের সদস্য তৈরি হবে সেইখানেই আমরা কাজ করবো। যেখানে সদস্য নেই সেখানে তো আমরা গিয়ে কাজ করতে পারবো না। এই জন্য আমরা সমগ্র বাংলাদেশে কাজ করার ইনশাল্লাহ ইচ্ছা রাখি। আর আজকাল অনলাইনে সারা দেশে ছড়ায় যাওয়া কঠিন কাজ না। আমাদের সংস্থাটা উপর স্বাধীন সামাজিক সংস্থা, রাজনীতি থাকবে না এখানে। স্বেচ্ছাসেবার ভিত্তিতে আমরা কাজ করব, ইসলামী মনোভাব থাকবে আমাদের। আর এই সংগঠনের কোনো অঙ্গ সংগঠন থাকবে না, এটা এই যুব সংগঠন, এটা সিনিয়র সংগঠন, এটা ছাত্র সংগঠন, এইগুলো কিছু থাকবে না, একটাই সংগঠন। তবে শাখা সংগঠন থাকতে পারবে, যেমন ময়মনসিং যদি আমাদের সদস্য, এখানে আমরা একটা ব্রাঞ্চ কমিটি দেবো। ঢাকায় যদি আমাদের সদস্য, আমরা শাখা কমিটি দেবো। আর আমরা অন্য কোনো সংগঠনের অঙ্গ সংগঠন হিসাবে কাজ করবো না, যেমন ক্লাবের অঙ্গ সংগঠন আমরা কাজ করবো না। 5টা মূলনীতি আছে আমাদের: একতা, সামাজিকতা, মানবিকতা, পরিচ্ছন্নতা ও সার্বিক উন্নয়ন। আমরা যেসব লক্ষ্য নিয়ে আসলে এই ক্লাবটা আমরা চিন্তা করছি, 1 নম্বর, বাংলাদেশের মাটি ও মানুষের আর্থসামাজিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। এই জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে, যার যার দায়িত্ব, অনুভূতি জাগ্রতকরণ। তারপরে উন্নয়ন স্থাপনা, সরকার উন্নয়ন করে দেওয়া যায়, আমরা এটা ক্ষতি করে ফেলি। একটা রাস্তা করে দেওয়া যায়, পানি জমে। একটা ব্রিজ করে দেওয়া যায়, আমরা ওভারলোড গাড়ি চালাই, আমরাই আমাদের ক্ষতি করি। শুধু এই সচেতনতা সৃষ্টি করা যে না, আমরা আমাদের এটা সরকারি জিনিস, মানে আমাদের জিনিস। সরকার এখানে চলে না, প্রধানমন্ত্রী আসে না, যে ইঞ্জিনিয়ার রাস্তা বানায় সেও আসে না চলতে, কোনোদিন চলতে হয় আমাদের। যে ইঞ্জিনিয়ার ব্রিজ বানায় সেও আসে না। এইগুলি যাতে আমরা সঠিকভাবে সংরক্ষণ করতে পারি, আমাদের ভিতরে একটা সচেতনতা তৈরি করা। গ্রামীণ সড়কগুলি আমরা যথাসম্ভব নিজেদের টাকা, যদি সম্ভব হয়, একটু মাটি কেটে দিয়া, একটু রাবিশ ফেলাইয়া দিয়া, গ্রামের যে পথগুলি আছে আমাদের ফান্ডে যদি কুলায়, আমরা এগুলি করবো ইনশাল্লাহ। তারপরে আমরা অন্যান্য যেসব আছে, বৃক্ষরোপণ, বনায়ন, নার্সারি প্রকল্প গ্রহণ, অথবা পরিবেশ দূষণের যত কর্মসূচি আছে পরিবেশ দূষণমুক্ত, এগুলি আমরা নেব। শিক্ষামূলক কিছু কার্যক্রম থাকবে, যেখানে গণশিক্ষা, শিশু শিক্ষা, বয়স্ক শিক্ষা, আরবি শিক্ষা, নৈতিক শিক্ষা, এগুলি আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জায়গায় জায়গায় ক্যাম্পেইন করব ইনশাল্লাহ। আমাদের সহযোগিতা, আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ এগুলি বাস্তবায়ন করব। সমাজ কল্যাণমূলক থাকবে, এতিম, প্রতিবন্ধী, সমাজে অনগ্রসর যারা আছে, মহিলা, শিশু, এদের উন্নয়নে যদি আমরা কোনো কর্মসূচি নিয়ে ইনশাল্লাহ বাস্তবায়ন করার চেষ্টা করব। দেশের অবহেলিত গরিব ছিন্নমূল যেগুলি আছে, তাদের বাপ মা হারায় গেছে, পথ শিশু, আমরা তাদের জন্য কিছু করার চেষ্টা করব। তারপরে যারা দৈহিক অক্ষম, বয়স হয়ে গেছে, কিংবা প্রতিবন্ধী, এদের চিকিৎসা সহায়তা অনেক সময় পায় না, আমাদের ক্লাবে টাকা থাকলে ইনশাল্লাহ আমরা কিছু সহায়তারও চেষ্টা করব। 7 নম্বর আছে মাদকাসক্তি। এটা আমার সারা দেশে, শুধু আমার এলাকা না, সারা বাংলাদেশে একটা বিরাট রোগ হয়ে গেছে। মাদকাসক্তি আমি আপনি বন্ধ করতে পারবো না, আমি আপনার আইন প্রয়োগকারী সংস্থা না। অন্তত
আমরা যদি চিহ্নিত করতে পারি সে মাদক সেবন করে, তাকে যদি বুঝাইতে পারি যে তুমি দেশের ক্ষতি করতেছো, তোমার বাপের ক্ষতি করতেছো, তুমি এই পথ থেকে ফিরে আসো। আমরা জানি একজন মাদকাসক্তি সহজে সেখান থেকে বাইরে আসতে পারে না, তার পুনর্বাসনের দরকার। সেই জন্য যদি চিকিৎসা সহায়তা লাগে আমরা তাও দিব ইনশাল্লাহ। তারপরে টিকাদান কর্মসূচি আমাদের এখন অবশ্যই তো নাই, তারপর আমরা রাখছি। এখন সবাই সচেতন ভাবে টিকা দেয়। একটা সময় ছিল টিকা দূরে দেওয়া লাগতো। আমরা এই কাজে টিকাদান দিতে আসে ইনশাল্লাহ আমরা এই ক্যাম্পকে সহযোগিতা করব। তারপরে নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধি আমাদের ক্ষেত্রে এখনো হয় উচ্চ পর্যায়ে এবং নিম্ন পর্যায়ে, মধ্যবিত্ত পর্যায়ে এই জিনিসটা কম। নারীরা যথেষ্ট অবহেলিত। উচ্চ পর্যায়ে স্বামীরা স্ত্রীর খবর রাখে না, নিম্ন পর্যায়ে অনেকেই স্বামীরা স্ত্রীর খবর রাখে না। মধ্যবিত্ত একটু চুপ করার কারণে এটা কম। এইখানেও যাদের মর্যাদা বা এই অসামর্থ্যের জন্য ঝগড়া বিবাদ ইত্যাদি হয়, আমরা চেষ্টা করবো যাতে সমাজে তারাও সুন্দরভাবে বসবাস করতে পারে। তাতে যে পরিমাণ সহযোগিতা আমাদের পক্ষে সম্ভব আমরা করব। কৃষিক্ষেত্রে এখন উন্নত কৃষি ব্যবস্থা সারা দুনিয়ায় চলতেছে। বাংলাদেশে উন্নত ব্যবস্থা শুরু হয়েছে কৃষি যন্ত্রপাতি। আমাদের অনেক কৃষক এই উন্নত ব্যবস্থা জানে না দেখিয়া প্রচুর পরিশ্রম করে সঠিক ফসলটা পাইতেছে না, সঠিক ফলনটা পাইতেছে না। সেই জন্য এখানে আমাদের আরেকটা কথা বলে রাখি, আমরা যেগুলি বলতেছি আমাদের কিন্তু তবে সম্পৃক্ত আছে এরকম কৃষিবিদ আছে, ভুটানের ডক্টরেট করা লোক আছে, আমার কাঞ্চন ভাই, এখানে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, অনেক বড় বড় হাই প্রোফাইল লোক এই কমিটিতে আছে। তারা নিজেরা এগুলি করবে, যার যে সেক্টর সেই সেক্টর সেবা দেবে। তারপরে কৃষি ক্ষেত্রে যারা ওই এখন সময়োপযোগী প্রকল্পগুলি আছে, যেসব যন্ত্রপাতি আসছে, যেসব কৃষি পদ্ধতি আসতেছে, এগুলি আমরা মানুষের কাছে বিভিন্ন ক্যাম্পিং এর মাধ্যমে পৌঁছে দিব। ছাগল চাষ, মুরগি চাষ, হাঁস চাষ, মাছ চাষ, আমাদের এখানে প্রচুর মাছ চাষ হয়। কেউ সঠিকভাবে করতে পারে, কেউ সঠিকভাবে করতে পারে না। পরিশ্রম করে পয়সা খাটে সঠিক পদ্ধতির অভাবে অনেকেই অনেক ক্ষেত্রে ভালো লাভটা পায় না। সেইখানেও আমাদের ফিশারি অফিসারগুলি ইনশাল্লাহ সহযোগিতা দিবে। দারিদ্র্য বিমোচনে আমরা কাজ করব। বৃত্তিমূলক শিক্ষা, যেগুলি শিক্ষা শেষে যেমন টেকনিক্যাল শিক্ষা আছে, মোবাইলটা ঠিক করা, তারপরে ফ্রিল্যান্সিং, এগুলি আমরা ক্যাম্পিং করে ছোট 2-3 দিনের ক্যাম্পিং করে কিছু কিছু লোককে শেখানোর চেষ্টা করব, ক্যাম্পিং করব। এরপরে যারা এটা কাজে লাগাইতে পারে ইনশাল্লাহ তাদের বৃত্তি হিসেবে, তাদের জীবনে হয়তো ইনকামের সোর্স হিসেবে কাজে লাগবে। সবচেয়ে বড় কথা হলো আমাদের সচেতনতা বৃদ্ধি। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা যে কাজগুলি করতে পারবো মানুষকে সচেতন করে, ধূমপান, মাদকদ্রব্য বর্জন, বাল্যবিবাহ, বহুবিবাহ, ইফটিজিং, যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা সচেতন করতে পারবো মানুষকে। আমাদের শক্তি নাই, আমরা সরকার না, আমরা আইন প্রয়োগকারী সংস্থা না। আমরা একটাই পারবো সচেতন করে দেওয়া মানুষকে, যেটা ভালো না এটা মন্দ। তারপরে আছে মানব সম্পদ উন্নয়নে সার্বজনীন বিভিন্ন যত প্রকার কর্মসূচি আছে আমাদের ক্লাবের পক্ষে সম্ভব আমরা নেব। ক্ষুদ্র কুটির শিল্প, এটা আমাদের সেক্টরে আছে। ক্ষুদ্র কুটির শিল্পের মধ্যে আছে যেমন দেশি বিদেশি রান্নার প্রশিক্ষণ, আমরা ক্যাম্পিংগুলি করবো ইনশাল্লাহ। নকশি কাঁথা বুনন, কাঁথা সেলাই, ব্লক বাটিক, এগুলি আমরা বিভিন্ন সময় ক্যাম্পিং করব। তারপরে আমরা অন্যান্য প্রতিষ্ঠান যেমন সরকারি যে সংগঠন আছে, সমবায়, সমাজসেবা, তারপরে যুব উন্নয়ন, এদের সাথে মিলে আমরা কাজ করার অপশন রাখবো। তারপরে কিছু কিছু রোগ আছে, অসুখ, এগুলি ছড়ায়, যেমন হেপাটাইটিস বি, এইডস, সার্স, এই যে আমার সামনে বসে আছে চিকুনগুনিয়া রোগী, এগুলি ছড়ায়, মশার মাধ্যমে ছড়ায়, মাছির মাধ্যমে ছড়ায়, শ্বাসকষ্টের মাধ্যমে ছড়ায়, বাতাসের মাধ্যমে ছড়ায়। আমরা এ থেকে কিভাবে বাঁচতে পারি এই সচেতনতা বৃদ্ধির লোকেও আমরা ইনশাল্লাহ ক্যাম্পিং চালু রাখবো। আর্সেনিক আমার এলাকায় নাই, কিন্তু যেহেতু আমরা সারা বাংলাদেশে কাজ করবো আমরা আর্সেনিকও রাখলাম। আর্সেনিক যদি থাকে কোথাও সেই সব কলগুলি আমরা পরীক্ষা নিরীক্ষা করে ক্রস মেরে দেবো, যে এই কলের পানি খাওয়া যাবে না। যে এলাকায় আর্সেনিক আছে এই এলাকায় আমরা ঘোষণা দিয়ে দেবো যে এলাকায় আর্সেনিক পাওয়া গেছে। যদিও আমার এলাকায় নাই, এখনো পাওয়া গেছে না, কিন্তু যেহেতু আমরা সারা বাংলাদেশ থেকে কাজ করবো আমরা ইনশাল্লাহ এগুলি আমাদের কার্যক্রমে রাখলাম। তারপরে আমাদের যে কার্যক্রমগুলি, এগুলি পুস্তিকা, সংবাদ সাময়িকী, পোস্টার, ব্যানার, কার্ড, ক্যালেন্ডার, এগুলির মাধ্যমে আমরা প্রচার প্রকাশ করতে পারবো। তারপরে পত্রিকা দিতে পারবো, টেলিভিশনে প্রচার প্রসার করতে পারবো, নিজেরাও টেলিভিশন চ্যানেল খুলতে পারবো, পত্রিকা খুলতে পারবো, ফেসবুক, ইউটিউব এগুলি খুলতে পারবো, প্রচার প্রসার করতে পারবো। এবং আমাদের ধারণকৃত স্থির চিত্র, ভিডিও চিত্র, এগুলি সরকারি নিয়ম অনুযায়ী কেসের সাক্ষী হিসাবে ব্যবহার করতে পারবো। এবং সরকারি নিয়ম অনুসরণ করে আমরা ফেসবুক, অন্যান্য গণমাধ্যম যেগুলো আজকাল সামাজিক মাধ্যমের যুগ, আমরা প্রচার করতে পারবো ইনশাল্লাহ। অন্ধ পুনর্বাসন থাকবে, বয়স্ক পুনর্বাসন থাকবে, কারামুক্ত, কয়েদি, মানসিক প্রতিবন্ধীদের পুনর্বাসন থাকবে। সব ধরনের পুনর্বাসনে আমরা কাজ করব। সবকিছুর উদ্দেশ্য হলো, এই সবকিছুর পিছনে হলো আমাদের কারণ বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মশাস্তি, প্রশিক্ষণের ব্যবস্থা, ক্ষুদ্র ঋণ সহায়তা, প্রকল্প তত্ত্বাবধান, চাকরি তত্ত্ব সহযোগিতা, যুব ছাত্রদের টিউশনি ও লজিং এর ব্যবস্থা,
সব ধরনের সামাজিক অনুষ্ঠান, জাতীয় আন্তর্জাতিক দিবস পালন করা, বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা, সামাজিক বিপন্ন লোকদের কল্যাণ সাহায্য করা, সংগঠনের সদস্যদের মধ্যে সমবায়মূলক কর্মকাণ্ড গড়ে তোলা, প্রাকৃতিক দুর্যোগের সময় সাহায্য করা, যুব সংগঠন, বিনোদনমূলক কর্মসূচি, যুবকদের সমাজসেবামূলক কাজে উৎসাহিত করা, ইফতিজিং, বাল্য বিবাহ, যৌতুক, ধর্ষণ সহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এই হলো আমাদের ক্লাবের লক্ষ্য। ইনশাল্লাহ আমরা আমাদের মূল কমিটি গঠন করছি, সদস্য আমরা নিচ্ছি। ক্লাবটা থাকলে হয় কি, আমরা তো আসলে সবাই কম বেশি সমাজের পক্ষে কাজ করি, এক একজন এক এক জায়গা থেকে করি, যার যতটুকু কাজ পারে। আমি হয়তো আমার পাশের বাড়িতে কথা বললে শুনে ওইখানে গিয়ে একটা ভালো পরামর্শ দিই, আরেক বাড়িতে শুনে না সেখানে যাই না। আপনি এক জায়গায় যাচ্ছেন, আমরা এক জায়গায়, আমরা যদি সংগঠিত থাকি তাহলে কোথায় কি সমস্যা হচ্ছে, আমরা কিভাবে আমাদের এলাকার সামনে নিতে পারবো। যদি নিয়মিত মিটিং হয়, মিটিং আলোচনা এগুলি উঠে আসে। এই জন্য সংগঠিত থাকলে আলোচনায় উঠে আসে এবং কর্মসূচি নেওয়া সহজ হয়। এই জন্য এই সংগঠনের যাত্রা এবং আমাদের সদস্য ভর্তি প্রক্রিয়া চলছে। আমাদের ফেসবুকে একটা পেজ আছে মাতৃসেবা নামে, ওখানে আমাদের অনলাইনের যে লিঙ্ক আছে, আমরা একটা অনলাইনে ওয়েবসাইটও করছি। এই ওয়েবসাইটের যে লিঙ্ক আছে সেখানে দেওয়া আছে, সেখানে ভর্তি আমাদের যাবতীয় তথ্য আছে। ইনশাল্লাহ আমরা অবশ্যই সহযোগিতা কামনা করি, এবং যারা অতি দ্রুত ভর্তি হইতে চান, ফেসবুক পেজ মাতৃসেবায় ঢুকলেই ওইখানে আমাদের ভর্তির তথ্য, ওইখান থেকে ভর্তি হওয়া যাবে। বিকাশে ফিস দিয়ে 50 টাকা ভর্তি ফিস, 20 টাকা প্রতি মাসে চাঁদা। কারণ আমাদের তো ফান্ড দরকার নাই, আমরা কাজ করব যখন ফান্ড দরকার, ফান্ড কালেক্ট করব, কাজ করব, টাকা শেষ, ক্লাব চলবে, মিটিং চলবে। মিটিংগুলি অনলাইনে হয়, অফলাইনে হবে। এই ভর্তির এখানে যাবতীয় তথ্য আছে, এবং ক্লাবের এই যে আমি যে পড়লাম, আরো অনেক পৃষ্ঠা আমি পড়ি নাই কারণ সময় লাগবে, এই সবগুলি এখানে আছে ওয়েবসাইটে। ইনশাল্লাহ আপনারা পড়বেন এবং এই ক্লাবের সাথে সংযুক্ত থেকে অবশ্যই সমাজসেবায় আমাদের পথে সামনে এগিয়ে দেবেন। এই পর্যন্তই আমার বক্তব্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবু মাহাসেন মোহাম্মদ সাজ্জাদকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে মাতৃসেবার সংগঠন সম্পর্কে আমাদের সবারই জানা আছে। মোটামুটি এই এলাকার বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন বা পার্শ্ববর্তী এলাকা থেকে, তারাও এখন জানতে পারছেন যে মাতৃসেবা একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের উপর সংক্ষিপ্ত আলোচনা হবে। ঠিক আলোচনার পূর্বে আমি দু একটি কথা বলে নিচ্ছি। মাতৃসেবা সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন, এটি আমি ইতিবাচকভাবেই দেখছি। এখানে কোনো রাজনীতির ছোঁয়া লাগবে না আমাদের। এটা আমরা সংগঠিত হয়ে এই বিষয়ে কারো দ্বিমত না থেকে, সমালোচনা না করে, স্বপ্রণোদিত হয়ে এখানে অংশগ্রহণ করে ভর্তির মাধ্যমে অথবা ভর্তি ছাড়াও অনেকে সহযোগিতা করতে পারেন। সেটার মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক কাজগুলি করতে পারি। যেমন রাস্তা মেরামতের ক্ষেত্রে একটা উদ্যোগ আপনারা লক্ষ্য করছেন যে আমরা নিয়েছি। আর অনেক ধরনের সামাজিক কাজ আছে, সেগুলি বৃক্ষরোপণ, এগুলি আমরা করতে পারি। কিন্তু আর মূল লক্ষ্য হচ্ছে আমাদের এই সংগঠনের সামাজিক উন্নয়ন করা। এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাচ্ছি মাতৃসেবা সংগঠন সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অত্র প্রতিষ্ঠানের অর্থ সম্পাদক জনাব সারফুল ইসলামকে। আসসালামু আলাইকুম। আসলে এখানে আমাদের সিনিয়ররা এখন আছে অনেকেই, আমাদের বলার মতো আসলে কেউ নাই, যেমন যোগ্যতা নেই, তারপরে বলতে হইতেছে। আমাদের যে প্রতিষ্ঠানটা, এগুলো আসলে তার আছে, কাকার আছে, ওনাদের মাধ্যমে সবকিছু হয়েছে। এখন আমরা যারা আছি অনেকেই জানি না, ঠিক আছে, তাদেরকে রিকোয়েস্ট করব যে এটার মধ্যে এসে আমাদের সাথে যোগাযোগ করে, যারা সিনিয়র আছে তাদের সাথে যোগাযোগ করে ভালো মন্দে বুঝে তারপরে আমরা এখানে ভর্তি হই। আর সমাজের উন্নয়নমূলক কাজে আমরা সবাই থাকতে চাই না, থাকতে চাই। আর যে বিষয়গুলো আসলে আলোচনা করার দরকার, সেগুলো হচ্ছে আমাদের এলাকার মাঝে অনেক রাস্তাঘাটের সমস্যা থাকে, প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে আমাদের গাছ লাগানোর অনেক সময় প্রয়োজন পড়ে। তো এইখান থেকে আমাদের উদ্যোগ নেওয়া হবে, প্রতিষ্ঠানে গাছ লাগানো যায় কিনা, তারপরে রাস্তাঘাট ঠিক করা যায় কিনা, আর অন্য অনেক কাজ আছে।
এগুলো আমাদের এই প্রতিষ্ঠান থেকে করার চিন্তা ভাবনা আছে, আমরা করব। রানিং বলে দাও, রানিং আছে বৃক্ষরোপণ একটা। জি, ও আরেকটা রানিং বৃক্ষরোপণ আছে, এটা আজকে এখান থেকে প্রোগ্রাম করে আগামীকাল তাই না? গাছের নাম বলে দাও না, আমরা গাছের জন্য গাছের নাম বলে গাছের দাও, জন্য গাছ আর বলে কি দাও, যোগাযোগ করতেছি, গাছের নাম বললে বলে আমরা দাও। প্রতিষ্ঠানে ওইগুলো নিয়ে যাব, তাই আমরা অবশ্যই সবাই থাকবো, তাই না? যাই হোক, আমি আসলে তেমন বেশি কিছু বলবো না, আমাদের আরো সিনিয়র ভাইয়েরা আছে, তারা বলবে। আজকের মতো এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইফুল ইসলামকে তার সুন্দর বক্তব্যের জন্য। এ পর্যায়ে অত্র প্রতিষ্ঠানের সহ সাধারণ সম্পাদক জনাব হুবায়ত আহমেদ একটা পয়েন্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে, পরামর্শ দিয়েছিল, অ্যামেন্ডমেন্ট করে আবার পাঠাইছি, প্রফিটিং এর জন্য আবার পাঠাইছি। হলো যে নৈতিক শিক্ষা কথাটা ছিল না, আমি পড়ে গেছিলাম, এখানে নাই লেখা। নৈতিক শিক্ষা শব্দটা লাগাইছি, তারপরে আমাকে হয়তো বা অনেকেই অনগ্রসর। চিনেছেন, আবার অনেকে হয়তো ছিলেন না। আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকা সাইনের মাস্টারবাড়ির ছেলে। আমার বাবার নাম শাকার হোসেন মিলন। আমার বাবার নাম অবশ্যই আমাকে হয়তো বা চিনবেন, আর আমার নামে হয়তো চিনবেন না, অনেকে পারছেন না। আজকের এই টোটাল প্ল্যাটফর্মের আজকের আয়োজনটা ছিল আমাদের মাতৃসেবা সংগঠনকে উদ্দেশ্য করে। আমাদের এই প্ল্যাটফর্মটা আসলে শুরু হওয়ার একটা যাত্রা আছে, সুন্দর একটা, মানে যাত্রাটা শুরু হওয়ার মানে সুন্দর একটা বলতে গেলে একটা অনুচ্ছেদমূলক কিংবা একটা আনন্দদায়ক একটা বিষয় আছে। আমরা এরকম একটা সংগঠন, আমরা এরকম একটা প্রত্যন্ত এলাকায় নিয়ে আসবো, এটা আসলে আমাদের কল্পনাতে প্রথম ছিল না। আমরা মোটামুটি অনেক যুব সমাজ মিলে, প্লাস আমাদের মুরব্বীরা যারা যারা ছিল, আমাদের সিনিয়র কাকা ছিল, আর অনেকেই ছিল, তাদেরকে নিয়ে আমরা যখন রাস্তার সংস্কার কাজটা করি, মানে এই বিহারি মোড় থেকে প্রায় সাইনগেন মাস্টারবাড়ি পর্যন্ত রাস্তার কাজটা আছে, ওই সংস্কারটা যখন আমরা করি, তখন সকলে একতাবদ্ধতা দেখে আমাদের একটা উদ্যোগ আসছে যে আমরা একতাবদ্ধতাকে মানে আমরা একতাবদ্ধ আছি এখানে। আমরা হয়তো বা 30 জন, হয়তো 40 জন আছি, কিন্তু আমরা চাচ্ছি কি মাত্র একটা নাম হোক। আমরা সেই একটা নামের উদ্দেশ্য করে আজকের এই মাতৃসেবা, এরকম একটা মানে আনন্দদায়ক বিষয় ছিল। আর সেই আনন্দকেই উৎফুল্লতা করার জন্যই আপনাদেরকে এখানে ডাকা, এখানে বসে বসে এতক্ষণ কথাগুলো শোনানো। তো আমি আমার কথা খুব বেশি দীর্ঘায়িত করব না, আমি কথা একদম সংক্ষিপ্ত করবো, কারণ ইতিমধ্যেই আমার সভাপতি সাহেব উনি সংগঠনের শুভেচ্ছা বক্তব্য দিয়ে আজকের সংগঠনের পরবর্তী বিষয়গুলো উনি শুভেচ্ছা বক্তব্য মাধ্যমে জানিয়ে গেছেন। আমার সংগঠনের কার্যক্রমী বিবরণ থেকে শুরু করে সাংগঠনিক সকল তথ্য কাঠামো আমার সাধারণ সম্পাদক ইতিমধ্যে দিয়েছেন। আর অর্থ সম্পাদক উনি ওনার শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন, পাশাপাশি উনি ওনার অর্থ বিষয়ক বিভিন্ন কার্যক্রমগুলো উনি আপনার সম্মুখে অলরেডি উপস্থাপনা করেছেন। এখন আমরা তন্মধ্যে একটা বিষয়, মানে সাধারণ সম্পাদক উনি আমাকে ইতিমধ্যে দায়িত্ব প্রদান দিয়েছেন, যেহেতু ওনার পরবর্তীতে আমার স্থান, উনি আমাকে ইতিমধ্যে একটা দায়িত্ব দিয়েছে যে কার্যক্রমটা সামনে আগানোর জন্য বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা জানি জাতীয় পর্যায়ে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি চলে। আমাদের সরকার কর্তৃক হাজার হাজার অসংখ্য গাছ আমাদেরকে বলা হয় বৃক্ষরোপণ করার জন্য। শিক্ষা প্রতিষ্ঠানে বলা হয়, উপজেলা পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা দলীয়, রাজনৈতিক হোক অরাজনৈতিক, প্রত্যেকটা সংগঠনকে বলা হয়, কিন্তু আসলে কাজ করে কয়জন? হ্যাঁ, আমরা মাতৃসেবা এখানে আসছি কাজ করার উদ্দেশ্যে। আমরা আমাদের মার্কেটিং পাওয়ার জন্য আসি না, আমরা আমাদের বেলোর জন্য, আমাদের মূল্য বাড়ানোর জন্য আসি নাই। হ্যাঁ, এখানে আপনারা যদি করেন, যারা আমার সংগঠনের সদস্য আছে, আপনি হয়তোবা এখন অনেকই বিষয়গুলো অবগত না। আপনি আজকে 6 মাস পর জিজ্ঞাসা করবেন যে তুমি কি, ও বলবে আমি একজন মাতৃসেবা। আমি আশা করি আমার সংগঠনের প্রত্যেকটা সদস্য এটা বলবে আমি একজন মাতৃসেবা। আর মাতৃসেবা সম্পর্কে আশা করি আপনারা অলরেডি এখানে ভূমিকা কিংবা থেকে আসলে মাতৃসেবাটা কি জন্য, এই কথাটা কেন আসছে এবং এই নামটা কেন দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনাদেরকে বলা হয়েছে। তো আমরা যেহেতু এখন জাতীয় পর্যায়ে এভাবে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি, তো আমরা আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের যতটুকু সাপোর্ট প্রয়োজন, যতটুকু সহযোগিতা প্রয়োজন, যখন আমার মাতৃসেবা আপনার কাছে যাবে, আপনার সহযোগিতা আপনার কাছে আপনার শরণাপন্ন হবে মাতৃসেবার জন্য সহযোগিতার জন্য, আপনি তখন
আমার একটা আত্মবিশ্বাস থাকবে, আমার আমার মাতৃসেবার আত্মবিশ্বাস থাকবে, আপনি আপনার কৃতজ্ঞতার হাতটুকু অবশ্যই আমাদের কাছে বাড়িয়ে দিবেন। কি আশা করা যায়? দিবেন তো বাড়িয়ে? ধন্যবাদ। মনে একটা প্রশান্তি পাইছি যে আসলে আমার মাতৃসেবা শুধু এখানে নয়, প্রত্যেকটি ঘরে ঘরে চলে যাবে, এমনকি এক সময় সারা বাংলাদেশে চলে যাবে, যদি আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা আমার মাতৃসেবায় থাকে। এখানে আপনি আসছেন, আপনি আপনার সন্তানদের কথা বলতে পারেন, আপনি আপনার বাইকে বলতে পারেন, আপনি আপনার বন্ধুকে বলতে পারেন যে এরকম এরকম একটা সংগঠন, মানে এরকম একটা সংগঠন আছে, এরকম এরকম মানুষগুলো আছে, তারা 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 এইগুলা কাজগুলা করতেছে, তারা এগুলা কাজ করার পরিকল্পনা করতেছে। এই কাজগুলা বাস্তবায়ন যদি করতেছে, তবে তাদের দরকার আরো অধিক মানুষ। কারণ একটা কথা আছে, 10 মিলি করি কাজ, হারি যেতি নাহিল আছে। এখানে 10 জনের প্রয়োজন আমার, এখানে একজন হলে হবে না। হ্যাঁ, এখানে কাজ করলাম আমি, আজকে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান বৃক্ষরোপণ করলাম, আমার শত্রুতা থাকতেই পারে একজনের সাথে, বিশ্বাস রাখেন কালকে ওয়ের সাথে দেখবো আমার গাছগুলা পরে কাইটা দিচ্ছে 100%। কারণ আমি গাছগুলা লাগাইছি সমাজ চালানোর কাজে, কিন্তু সে আসলে চাইবে না। তবে এখানে যদি 10 জন থাকে, তখন অবশ্যই কোনো না কোনো ভ্রাতৃত্বের খাতিরে হলেও আশা করি আমার গাছটা নষ্ট করে না, বরং আমার গাছ আরো উর্বর শক্তি বাড়িয়ে আমার গাছকে পুরোপুরি বৃক্ষতে রূপান্তর করবে। তো আমরা ইতিমধ্যেই চিনেন আমাদের মাস্টারবাড়ির ডক্টর আরিফ আকন্দ, মানে কাঞ্চন, আমার সমগ্র কাকা হয়। উনি আমাদেরকে বৃক্ষরোপণের কয়েকটা গাছের লিস্ট আমাদেরকে ইতিমধ্যে আমাদেরকে দিয়েছে। উনি বলছে এই গাছগুলা আমাদের এই ময়মনসিংহ বিভাগের মধ্যে, মানে আমাদের এই গ্রামে এই গাছগুলা বর্তমান নেই বললেই চলে। কিছু কিছু গাছ হয়তো বা এখন আছে, কিন্তু খুব খুব কম। ধরেন পুরা মাস্টারবাড়িতে 1টা 2টা 3টা এর বেশি নেই। কিন্তু কাকার মতামত হয়েছে যে এগুলা গাছগুলো অনেক উপকারী, প্রথমত ঔষধি, দ্বিতীয়ত আমাদেরকে আলো বাতাস অক্সিজেন দিচ্ছে, তৃতীয়ত এই গাছগুলা অনেকদিন মতো জীবিত থাকে। যেমন আমরা জানি যে কিছু কিছু গাছ আছে যেগুলা খুব অল্প সময় থাকে, তারপরে ওই গাছগুলো সাধারণত মারা যায়। এই জন্যই কাকার কিছু উদ্যোগে ছিল যেগুলো একেবারে শর্ট, মানে যেগুলা স্বল্প, মানে খরচ কম হবে কিন্তু অনেক ভালো হবে। এই উদ্যোগ নিয়েই আমাদের পরবর্তী পরিকল্পনা হলো বৃক্ষরোপণ কর্মসূচি। তো এই কর্মসূচিতে আপনারা কথা দিয়েছেন, আপনারা আশা দেখিয়েছেন মাতৃসেবার সাথে থাকবেন। তো এই বলিয়া আমি আমার সংগঠনের পরবর্তী কর্মসূচির বিষয়ে আলোচনা, কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বর্তমানে আমার দেখা গফরগাঁয়ে এই ধরনের সংগঠন এই মুহূর্তে বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করে সুনাম অর্জন করে। আমাদের অক্সিজেনের পরিমাণ বাড়বে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হ্রাস পাবে, যেখানে আমরা একটু স্বস্তি পাবো। আমি ধন্যবাদ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানে যারা অত্যন্ত পরিশ্রম করে কুরবানির ঈদের পর থেকে অত্যন্ত পরিশ্রম করে যারা আজকের দিন পর্যন্ত নিয়ে এসেছে। এ পর্যায়ে নির্দেশমূলক কথা বলবেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব রাকিবুল হাসান। নবগঠিত সংগঠন মাতৃসেবা মূলত 2025 বাস্তবায়ন হয়েছে। উপস্থিত সম্মানিত সভাপতি, সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সম্পৃক্ত, আর এছাড়া উপস্থিত নবগঠিত সদস্য, সম্মানিত সদস্য, এলাকাবাসী, আসসালামু আলাইকুম। যাই হোক, সংগঠনের উদ্বোধনী দিন
আমাদের সম্মানিত সভাপতি আমাদের খুবই পরিচিত, আমার সিনিয়র ভাই, এমনকি আমার বড় ভাইয়ের একান্ত বন্ধু, ক্লাসমেট। যাই হোক, আমরা ওনার সাথে এখন আমরা খুবই খুবই কাছাকাছি একসাথে চলি। তবে আমাদের একটা সৌভাগ্য যে একটা নবগঠিত একটা সংগঠন, সর্বসাধারণের সম্মতিতে, সবার সদিচ্ছায় আমরা কিন্তু দাঁড়াইছি। এদিকে আমাদের সম্পাদক গুরুত্বপূর্ণ একটা পদে আছে, ওনার স্বেচ্ছায়, ওনার সম্পৃক্ততায় কাজটা আগায় যাচ্ছে। যাই হোক, উনিও আমার শৈশবকালেরই, আমরা এয়ারমেট, একসাথে বড় হওয়া। তারপরেও সবারই পক্ষ থেকে কিন্তু সবাই কর্মজীবী, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ করে গ্রামে কৃষিকাজে সম্পৃক্ত। এর ফলেও আমরা এই সংগঠন অনুযায়ী এই পর্যন্ত দাঁড়াইছি, আলহামদুলিল্লাহ। যদিও আমি বিগত 2-3 সপ্তাহ অনুপস্থিত, আমি নিজেও একটু জ্বরে ভুগছিলাম, ভাইরাস জ্বর। যদিও ওষুধটা ঢাকায়, সবাই জানেন ঢাকায় সব পরিচিত, গ্রামে গঞ্জে না হইলেও এটা ভাইরাস জ্বর প্লাস চিকনগুনিয়া বলে আর কি। যদিও এটার একটা বৈশিষ্ট্য আছে, জ্বর থাকে, হয়তো 1 সপ্তাহ জ্বর থাকার পরে এই ব্যথাটা থাকে 1 মাস 2 মাস, যার কারণে এটা হয়তো আমি জানেন না, হয়তো এটার একটা আলাদা একটা সেক্টর আছে স্বাস্থ্য বিভাগ। আমি যদিও স্বাস্থ্য বিভাগে আছি, আমি অত আলো ছড়াইতে পারি নাই। যদিও এই একটা সংগঠন, আমাদের একটা ম্যানিফেস্টো বা লক্ষ্য উদ্দেশ্য, এটাতে সব বর্ণনা দেওয়া হয়েছে যে যার পক্ষ থেকেই পারে একটু হলেও সেবা দেওয়ার মতো। হয়তো আমি কিসে আছি কেউ জানে না, আরেকজন কিসে আছে কেউ জানে না, কিন্তু এটাও একটা মাইল ফলক যে সবার পক্ষ থেকে একটা সংগঠিত হয়ে একটু দেশের জন্য দেওয়া। আমি কিছু না দিতে পারি, আরেক ভাই দিতে পারবে। আর এমনও হয়েছে যে বাস্তব যে আমাদের সন্ধানে অনেক বড় বড় পদে চাকরি করে, অনেক বড় বড় গুণীজন আছে, আমরা জানি না, কিন্তু এই একটা উসিল্লা যে আমরা টানতে পারি, আমরা এই সেবাটা হয়তো নিতে পারবো। এটা একটা কথা। আমাদের আরেকটা বড় বিষয় হলো যে আমরাও সৌভাগ্যবান মনে করি যে সভাপতি সব, যেহেতু আমরা যেভাবেই হোক আল্লাহর রহমতে উনি আমাদের কাছে সংগঠনে হাজির, যতদিন পারে সম্ভব আমরা আমাদেরকে সময় দেওয়া, এটা বিরাট কিছু, এটাও আমরা গর্বিত। তো যাই হোক, এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য যে এটা বর্ণনা সদস্য দিয়েই দিছে, মূল বিষয় এইটাই। আমরা যে কারণে আসছি, আমরা একটা অবহেলিত গ্রাম, যে মানুষ বলে যে যখন উপায় না থাকে তখন মানুষের একটা দ্বারা যে একটা ক্রিয়েট সৃষ্টি হয়, যে এই সংগঠনের সৃষ্টি হয়েছে, এটা আগে থেকেও আছে, আমরা হয়তো পারি নাই, হয়তো আমরা দেখে দেখে শুরু করছি। তো যাই হোক, আমরা যদি শুরু করতে পারি ইনশাল্লাহ কামিয়াব হব, আমরা কেউ পিছপা হব না। এক কথাই, আমরা বিশাল কিছু না করতে পারি, একটা কথা আছে যে উপকার করতে না পারি কিন্তু ক্ষতি যাতে কারণ না করি, ইনশাল্লাহ আমরা ক্ষতিতে যাব না, অরাজনীতি থাকবোই ইনশাল্লাহ। আর আমরা একটা করব যে আমি আজকে যাইতে পারছি না, আরেক ভাই যাচ্ছে কিন্তু আমরা ধরে যাব, আগায় যাবো আস্তে আস্তে। যেমন আজকে আমি বাড়িতে গেছি অনেকদিন পরে, শনিবারই গার্ড দিয়া, তো ওই যেমন আমাদের কাজের এটা একটা পয়েন্ট। যেমন আজকে একটা সাঁকো বানানো হয়েছে, অনেকদিন তো সাঁকো নাই, অন্য কিন্তু অনেক জনবল, কিন্তু তারপরেও সম্ভব না। তারপরেও যাই হোক, বুধ 1 মাস পরে অনেক গাড়ি একটা সাঁকো বানাইছি। তো ওটাও একটা সামাজিক সংগঠন, ওরা নিজেরাও করে, আমরা যতটুকু পারি না তারপরেও তারা করে। তো আজকে যে পারিলাম, আবার দেখলাম যে কয়েকটা লোকে কাজ করতেছে, মানে কচু সরাইতেছে। তো নিজের কাছেও খারাপ লাগলো যে আমরা তো হয়তো, আমি বলছি তারপরেও যে আমরা তো আর পারি না সহায়তা, কেউ না, আমরা যতটুকু পারি করতেছি। তো এটাও একটা পয়েন্ট। আমরা যদি কোনোদিন যদি একটা প্রোগ্রাম রেডি করে যদি আমরা অন্তত 20টা লোক গায়ে যদি ওদেরকে প্রোভাইড করতে পারি, এই কাজটা আরো ত্বরান্বিত হয়ে যাবো। তো এটাও আমাদের মাথায় রাখতে হবে, ওটাও একটা সামাজিকমূলক কাজ। কচু ভাই যা আজ দিছে, ওটা একদম যে কোনো সময় ভেঙে যেতে পারে, তো ওইটাও আমরা যদি রাখি তাহলে ওটাও আমরা তাদেরকে সহায়তা করলাম। তো যাই হোক, এরকমই কাজের একটা অংশ। তো যাই হোক, আমি বিগত হয়তো 3 সপ্তাহ আসতে পারি নাই, কয়েকটা প্রোগ্রাম মনে চলে গেছে, আমিও মানে অফলাইনেও ছিলাম। তো যাই হোক, যদি রহমত করে নেক্সটে আমি সমস্ত কাজের হয়তো চেষ্টা করবো, না পারলেও চেষ্টা করবো জড়িত থাকার জন্য। আর আমার জন্য দোয়া করবেন, আমি একটু অসুস্থ ছিলাম, যাতে পরবর্তীতে প্রোগ্রামগুলি থাকতে পারি। আর সবাইকে আবার ধন্যবাদ দেওয়া আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মূল্যবান বক্তব্যের জন্য। এ পর্যায়ে আমরা সবার একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন প্রধান সভাপতি কর্তৃক, অত্র প্রতিষ্ঠানের সভাপতি কর্তৃক সবার সমাপ্তি ঘোষণা করবেন সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে, সর্বোচ্চ 2 মিনিট।
আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা অনেক সময় যাবত আমাদের সকলকে শান্তশিষ্টভাবে এই সভায় বসে থেকে আমরা কথাগুলো বলতে পারছি এবং শুনতে পারছি, এজন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভাই, এই সংগঠনের নামই কি মাতৃসেবা, মানে সকলে মিলে সেবা করা, একা একা না। আল্লাহ পাক কুরআন শরীফে বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে সম্মিলিতভাবে ধরো, এটা আল্লাহ তাআলা এখানে আদেশ করছে। আবার বলছে কি ওয়া লা তাফাররাকু, বিচ্ছেদ হয়েও না। এখানে আদেশ সম্মিলিত হইতেও বলছে, আবার বিচ্ছেদ হইতেও না করছে। আদেশ নিষেধ, কোরআন শরীফের আদেশ নিষেধ কি, এগুলো তো ফরজ। কোরআন শরীফের যে হুকুমগুলি আসছে এগুলি কিন্তু ফরজ, নিষেধগুলি কিন্তু ওয়াজিব আর নিষেধ না। এখানে সংগঠিত হয়েছে আমরা কি জন্য? সেবা করার জন্য। আমরা কি ধরনের মানুষের আশা অনেক বড় থাকে, হয়তো সব আশা সবার জন্য পুরা হয় না। আমরা বড় আশা নিয়ে এই সংগঠনটাকে আল্লাহ করাইছে। আমরা কি করব এগুলি তো আমাদের সম্পাদক মহোদয় আপনাদের সঙ্গে উপস্থাপন করছেন। সবগুলো করতে না বলি একটু তো করতে পারবো আমরা, সোয়া তো লাগবো ইনশাল্লাহ। আমাদের সম্পাদক বারবার একটা কথা বলছে, সচেতনতামূলক। আমরা অনেকে কিন্তু হয়তো এই কথাটা বুঝি না, আমি কম বুঝি, মনে হয় সবাই বুঝে, মানে আমি একটু বলতেছি। সচেতনতা কেমন একটা জিনিস, আমি একটা উদাহরণ দিয়ে আপনার খেয়াল করেন। অনেক দিন আগে যখন এই দেশ বেশি বেশি ডায়রিয়া কলার হইতো, তখন মানুষ জ্বরে ভয়ে পানি খাইতো না। এটা আমরা অনেকে জানি না, প্রবীণ তারা জানে। পানি খাওয়াইতো না কি জন্য? পানি খাইলে পায়খানা বেশি হইব, আগে মারা যাবে। কিন্তু এইটা তাদের সচেতনতার অভাব ছিল। একবার পাতলা পায়খানা হইলে আধা সেলাইন খাওয়ানো লাগে, আর তারা খাওয়াইতো না, মরে যেত। কিন্তু পায়খানা বেশি হইব এই ভয় খাওয়াইতো না। এখন তো আমরা সবাই জানি কি পাতলা পায়খানাতে কি করতে হয়, বেশি বেশি পানি খাওয়াইতে হয়। এই পানি কি বাইরের মানুষে খাওয়া না নিজেই খাওয়া, এখন নিজে তৈরি করে খাওয়া না। এটা কি জন্য? আমরা সচেতন হয়েছি, তাই না ভাই? আমরা সচেতন হয়েছি, এই জন্য পানি খাওয়ানোর জন্য, সেলাইন খাওয়ানোর জন্য কোনো ডাক্তার লাগে না। এটা আমাদের বুঝাইসা গেছে। এরকম এই যে এখানে যে আলোচনা বিষয়গুলো উপস্থাপিত হয়েছে, এইগুলোর আমরা চেষ্টা করব সচেতনতা সৃষ্টি করার জন্য। দেখেন, আপনার পাশে অনেক ছোট ভাই আছে, বড় ভাই আছে, তারা বিভিন্ন নেশায় গ্রস্ত আছে না? অনেক ভাই আছে অসুস্থ, সে কি করব হাউ তার বুঝে না। একটা ঝগড়া আছে, এক জায়গায় লাগিয়ে রয়েছে, এর মধ্যে কেউ আগায় যায় না। এই সংগঠন চেষ্টা করবে কোনো চাপ দিয়ে না, সহানুভূতির সহিত অনুরোধ করে, রুগীকে পরামর্শ দিয়ে। একটা ভাই খারাপ হইতেছে, তাকে পিঠাইতে, ভাই তুমি এদিকে যাও না, এটা গেলে ভালো না, এটা খারাপ, তাই না? এগুলো আমাদের সংগঠনের উদ্দেশ্য। বা একটা ঝগড়া মিলাইতে পারলেও, মারা মাদ্রাসা সবার মধ্যে হজর কাজ করছিল, সাইসাকে নিয়ে একটা সঠিকভাবে একটা ঝগড়া মিলাইলেও পায়ে হাইটা 70 দেওয়াজের সমান কি হয়। এই সংগঠনের এটা একটা উদ্দেশ্য, এখানে কিন্তু পাঠ করা হয়েছে। এখন রুগী সে বুঝতেছে না কোন ডাক্তার, এখন তো প্রতারণা অভাব নেই, দেশ প্রতারণা ফাঁদ পাদা। আমরা একটু পরামর্শ দিয়েছি, ভাই আপনার বসে রয়েছেন, আপনি অমুক জায়গায় যান, গেলে সহযোগিতাটা পাবেন। আপনি অমুক ডাক্তারের কাছে যান, আমাদের পরিচিত ভাই, একটু বলে দিই। এই তো একটা সচেতনতা সৃষ্টি করা হলো। ভাই একটা বলছেন যে কৃষকের ফসল নষ্ট হয়, কৃষক বোঝে না। আমরা যদি এখানে একজন কৃষি কর্মকর্তা এনে একটা সম্মেলন করে, সেমিনার করে আমরা দিক নির্দেশনা দিতে পারি, তাহলে উপকার হবে না? ভাই আমাদের গ্রামগঞ্জে এখন একটা জিনিস আছে, মুরগি বাচ্চা তুললে 15টা 20টা খায়, 1টা বা 2টা, এরকম ঘটনা ঘটতেছে না? কারণটা কি? সচেতনতার অভাব। সময় মতো মুরগি বাচ্চাকে টিকা দেন না, ঠিক মতো খাবার দেন না, ছোট বাচ্চা বৃষ্টিতে ভিজে। আমরা যদি একজন পশু কর্মকর্তা আনে এখানে এরকম একটা ক্যাম্পিং করতে পারি, তাহলে সচেতনতা সৃষ্টি হবে না ভাই? এইটাই তো আমাদের উদ্দেশ্য। আমরা অত বড় কিছু করতে পারতাম না। মানুষের মধ্যে এই যে রাস্তা নষ্ট হয়েছিল, এটা অনেক টাকা লাগছে, বড় একটু সচেতনতা সৃষ্টি করা হয়েছে, আলহামদুলিল্লাহ সুব্যবস্থা হয়েছে। এরকম ভাই আরেকটা কথা ভাই, এটা আমরা বীর সমান করলাম, কিছু অধীর সমানও আছে ভাই। একটা মানুষ সমাজে খারাপ হয়ে গেছে, যেমন সে মসজিদে যায় না, মা বাবার কথা শুনে না। এখানে যদি আমরা দুইজন মুরব্বী বা এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি তারা হাত ধরে রিকোয়েস্ট করে, ভাই তুমি যে কাজটা করতে তো ভালো না, এটা দুনিয়া তো খারাপ, আখেরাত তো খারাপ, তুমি তোমার আব্বার কথা শুনো, তুমি তোমার মামার কথা শুনো, তুমি বড় ভাইদের কথা শুনো, তুমি এই লাইন চাই এই লাইনে আসো,
তাহলে তুমি ভালো হয়ে যাবা, তুমি উপকৃত হবা। বাইরে কি করা হইলো, তাকে কি জোর করে আনা হয়েছে, মিশিং আনা হয়েছে, তাকে একটা স্বচ্ছন্দতা সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ বুঝছে এখন আমি ওটা খারাপ করতেছি। অনেক ছাত্র আছে তারা স্কুল বিমুখ বুঝে না, আমরা স্কুলে শিক্ষকতা করে আমরা দেখতেছি অনেক ছেলে আছে স্কুল বিমুখ, তার গার্জেনও বুঝে না। আমার জানা আছে এরকম অনেক অভিভাবককে দরাসর বাইরে পায় না, বাইরে থাকে। আমি 2-1 ছাত্র মারে একটু ফোনে বলছি, উল্টা সেটা বলছি, উল্টা সেটা বুঝুন তো, উল্টা সেটা বলছি। বলার পরে দেখা গেছে না, ওই মহিলা তার বাচ্চার পাশে বসে থাকে রাত্রে, তার বাচ্চাকে সন্ধ্যার সময় নিয়ে বসে। আমি এভাবে বলছিলাম, একজন কৃষক সে খোঁজ খবর রাখে সন্ধ্যার সময় তার ঘরের মধ্যে কয়টা মুরগি আইলো, ছাগল কয়টা ছিল, কয়টা আসলো, গরু কয়টা ছিল, কয়টা আসলো, কবুতর আসছে কিনা বুঝে না। কিন্তু আপনার সন্তানকে আপনি খুঁজেন 10টা বাজে বাড়িতে আসে, তখন কি করে? তাহলে আপনার কাছে কি আপনার সন্তানের মুরগির দাম আছে কম নাকি? ওনার তো সচেতনতার সৃষ্টি হয়েছে। হ্যাঁ আমি মুরগির প্রতি এত যত্নশীল, কিন্তু আমার ছেলের প্রতি যত্নশীল না। দেখা গেছে ওই ছেলেগুলি আল্লাহর মধ্যে ভালো ভালো হয়ে গেছে, ভালো শিক্ষিত হয়ে গেছে। একটু সচেতনতা শিক্ষিত আমরা ভাই পরস্পর চেষ্টা করবো। আজকে থেকে আমরা একটা উদ্যোগ নেই ভাই, আমরা যারা আছি এখানে, আমরা এটা সদস্য হয়েছি বা না হয়েছি, আমার আপনার পাশে এরকম কিছু লোক আছে না, কিছু পোলাপান আছে না, লেখাপড়া থেকে বিমুখ হয়ে গেছে, আছে না, মোবাইলের নেশাগ্রস্ত হয়েছে, আছে না। আমরা একটু রিকোয়েস্ট করবে ধরি, ভাই তুই তারা করতে আসলে ভালো না, তুই লেখাপড়া কর, তুই মসজিদ মুখী হয়, তুই মাস নামাজ পড়। যদি একটা বেনামাজি আমরা নামাজ বানাইতে পারি, তাহলে কি হবে, আমি একটা কবল নামাজ নিকে পাই গেলাম, আর এক ওয়াক্ত নামাজ যদি কবল নামাজ নিকে পাই, তাহলে আমি জান্নাতি হয়ে গেলাম ভাই। এটাকে সেবা হলো না? ভাই চেষ্টা করবো আমরা অনলাইনে সেবা দেওয়ার জন্য। আর ভাই আমরা নিজেরাও একটু নৈতিকতা অবলম্বন করব। আমি আপনি যদি ভালো না থাকি তাহলে আমার কথার জন্য শুনবো। আমার একটা সর্বোচ্চ রিকোয়েস্ট, এই সংগঠন আমরা আসি বা না আসি, আমরা সবাই লন একটু নৈতিকতার উপর উঠে আসি। আমি যদি নৈতিক হই তাহলে আমার সন্তান নৈতিক হবে, আমি যদি অনৈতিক হই তাহলে এটা আসর আমার সন্তানের উপর পড়বে না ভাই। এই জন্য আমরা চেষ্টা করব, আমি নিজে ভালো হবে এবং অপরকে ভালো করার জন্য চেষ্টা করব। আমি নিজের সেবা করব, অপরকে সেবামূলক মনোভাব ইনশাআল্লাহ সৃষ্টি করবো না ভাই। ভাই কথা আমার কি কিন্তু সঞ্চালন সামগ্রী 2 মিনিট, আমি কিন্তু নিচে 6 মিনিট, এইটাও আমার একটা কিসে সীমালঙ্ঘন হয়ে গেছে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। ভাই এত একটা সুন্দর সংগঠন, আপনারা সবাই একমত তাই না ভাই? আমি আজকে এই সংগঠনের শুভ সূচনা ঘোষণা করলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক এই সংগঠন দ্বারা সেবা এবং নৈতিকতা ফিরিয়ে আনতে। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। এখন একটু সংক্ষিপ্ত মোনাজাত হবে, মোনাজাতের পরে মনে হয় আরো একটা কর্মসূচি আছে। হ্যাঁ র্যালি আছে, তবারক আছে, তারপর র্যালি আছে। তবারক আগে না র্যালি আগে? র্যালির একটা নমুনা আগে কইরা পরে তবারক। হ্যাঁ ঠিক আছে তাহলে। হ্যাঁ আচ্ছা তাহলে র্যালি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা দোয়া হবে, আমরা দুরূদ পড়ি। জি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে মেহেরবান মাওলা, আপনার শাহী দরবারে আমরা একটা সংগঠন সম্পর্কে আলোচনা করে হাত উড়িয়েছি। মাওলা দয়াময় করে আমাদের সংগঠনকে কবুল করুন। আল্লাহ আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যকে হাসিল করুন। এই সংগঠনের দ্বারা আমরা যেন নিজের দেশের সমাজের মা বাবার আত্মীয় স্বজনের পরিবেশের সকল ক্ষেত্রে আমরা সেবা দিতে পারি, নৈতিকতা সৃষ্টি করতে পারি, ভালো ভালো কাজগুলি আমরা করতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের সকলের মনের নেক আশাগুলো পুরা করে দিন। আল্লাহ আপনি আমাদের সকলের জন্য দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি কবুল করুন। আয় আল্লাহ সারা দুনিয়া নিয়ে ন্যায় নীতি কায়েম করে দিন, দিনের হাওয়া চালু করে দিন। ফিলিস্তিনের ভাইদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। হে আল্লাহ সারা দুনিয়াকে আল্লাহ আপনি জালেমের জুলুম থেকে হেফাজত করুন। হে আল্লাহ আমাদের সকলকে সুমানুষ হিসেবে কবুল করুন, প্রত্যেকের সন্তান সন্ততি আল্লাহ সুমানুষ হিসেবে কবুল করুন। সকল প্রকার মুসিবত থেকে আমাদের দেশটাকে হেফাজত করুন। অফুরন্ত রহমত দ্বারা বাংলাদেশটাকে পরিপূর্ণ করে দিন। হে আল্লাহ আমাদের সকলের জন্য দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি কবুল করুন। আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রেলি করলে আগে যান।
আয় নাই আমি সময় নেই। একটু সময় নেই। বড় ভাই আমি তো সামনে আসছি চলো মানে সবাই আসে আমরা সবাই আসে সবাই আসছে বড় দেখা যাবে না 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 এখান থেকে ভালো হয়েছিল দক্ষিণমুখী সময় কমে গেছে না এই মুখে হইলে হইতো আর কি। এই মুখে হইলে কাকা আমি এই মুখে দিলে ফ্রন্টে ব্যাকগ্রাউন্ডের ছবি আসবে ভালো। এদিকে আসবে হ্যাঁ হ্যাঁ একটু ঘুরে যাই ঘুরে পড়ি সময় যাওয়া লাগবে না ঘুরে পিছনে যান পিছনে আসেন এই লম্বা তোমার সামনে আসেন জাফর সামনে লম্বা পিছা দেখবো খারাপ মানুষ সামনে হ্যাঁ ছবি কে নেবে বেকাতারে হয়তো বেকাতারে জানা হয় চালু করো গাড়ি সময় কম। পিছনে ব্যাকগ্রাউন্ড বেশি দিয়া। সকলকে ধন্যবাদ তোমার কাছে ভাই একটু তোমার শরীক হই সাত কো সাত এই আমার আছে তারা সবাই যাই লগে থাকবেন বুদ্ধি পরামর্শ দিবেন মানে লোকের না নানি কেমন আছে নানি ভালো আছে নানি কিন্তু সেবা করতে দিব নানি নানি খেতে দিব না ইয়া কত চিজ আজ 30 কে নেব। আচ্ছা ঠিক আছে আমরা চলে খাওয়াটা দিবেন নাকি